ও আপনি কি বরিশাল না? না আমার আপনি এত সুন্দর কিভাবে জানেন? বলতে হয় আর কি, ঠিক আছে। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে আসছে একটি হলিউড সিনেমা। হলিউড সিনেমাটা আসাটা বড় কথা নয়, সেখানে অভিনয় করেছেন বাংলাদেশের একজন অভিনেত্রী, তিনি হচ্ছেন অপর্ণা কীর্তনিয়া। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অপর্ণা, জেনে নেব কিভাবে তিনি এই সিনেমার সঙ্গে সম্পৃক্ত হলেন। অপর্ণা, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছে। আমরা খুব আনন্দিত যে আপনি বাংলাদেশের একজন অভিনেত্রী হয়ে হলিউডে কাজ করছেন। আমাদেরকে একটু যদি বলতেন কিভাবে এই ফ্লিটিং লাইট সিনেমার সঙ্গে আপনি সম্পৃক্ত হলেন। প্রথমত ফ্লিটিং লাইট সিনেমার জন্য আমার ডিরেক্টর লিওয়েন লি, উনি হচ্ছে অনলাইনে একটা বিজ্ঞপ্তি দিয়ে থাকেন। ওখানে এর আগের প্রজেক্টে আমার একটা পরিচিত ফ্রেন্ড কাজ করেছিল, সো ওর মাধ্যমে আমার অডিশনে যাওয়া, দেন অডিশন দেই, তার ওখান থেকে আমাকে লিওয়েন লি ফিক্সড করেন ওনার কাজের জন্য, দেন আমি কাজ শুরু করি। অডিশনে কি আরো কেউ ছিলেন নাকি আপনি একাই ছিলেন? না, ওখানে অনেকেই অডিশনের জন্য ছিলেন এবং প্রচুর বাংলাদেশি নিউ কামার অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, তারা হচ্ছে ওনার সিনেমায় কাজ করার জন্য খুবই আগ্রহতা দেখিয়েছিলেন এবং লিওয়েন লি খুঁজেছিলেন যে মোটামুটি যারা খুব ভালো কাজ করতে পারে বা অনেক কিছু জানে বা বোঝে, এরকম দেখে উনি খুব জনপ্রিয় মুখ যেমন সুপারস্টার দিয়ে কাজ করতে চায়নি, উনি প্রথমত চেয়েছিল যে বিশেষ করে যারা টিভির অভিনেত্রী তাদেরকে দিয়ে কাজ করানোর ওনার চিন্তা ছিল এরকমটা। আচ্ছা, লিওন লিকে পরে তিনি বলেছেন যে ঠিক কি কারণে তিনি আপনাকে কাস্ট করেছেন সিনেমায়? ওনার গল্পের জন্য যে লুকটার প্রয়োজন ছিল সেটা আমার মধ্যে উনি দেখেছেন, তাই জন্য আমাকে ফিক্সড করেছিলেন। তারপর শুটিংটা কবে হলো, কিভাবে হলো, এই জার্নিটা একটু আমাদেরকে সংক্ষেপে বলবেন। আচ্ছা, আমাদের অডিশনের পর বেশ কিছুদিন পরে উনি আমাকে জানান যে আমি ওনার প্রজেক্টের জন্য সিলেক্টেড হয়েছি এবং তারপরে উনি আমাকে স্ক্রিপ্ট দেন। স্ক্রিপ্ট দেওয়ার এক সপ্তাহ পরে আমাদের শুটিংটা শুরু হয়। তো শুটিং করেছি আমরা ঢাকারই বিভিন্ন জায়গায়, আমরা গুলশানে শুটিং করেছি, বসুন্ধরাতে শুটিং করেছি, বনানীতে শুটিং করেছি এবং বেশ কিছুদিন শুটিং করে আমাদের কাজটা এখন শেষ হয়েছে। কত মাস চললো শুটিং? কত মাস না, এটা একটা ফিচার ফিল্ম, তো এটার জন্য ফিচার ফিল্ম যেগুলো হয়ে থাকে, যেহেতু 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিটের ডিউরেশন থাকে, এটার জন্য আমাদের প্রায় 8 থেকে 10 দিনের মতো লেগেছিল টোটাল। 8 থেকে 10 দিন। আর এটা মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইমে। অ্যামাজন প্রাইমে কোন মাসে? এটা আগস্টে মুক্তি পাচ্ছে। আগস্টে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করা এবং এর যে ক্যারেক্টার সেটা ফুটিয়ে তোলা আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল? এটা নর্মালি ধরুন আমরা যখন টিভিতে কাজ করি সেক্ষেত্রে আমরা সবাই বাংলায় কথা বলি, সেখানে আমাদের জন্য খুবই সহজ একটা ব্যাপার থাকে, কিন্তু এটা যেহেতু হলিউডের একটা ফিল্ম এবং এখানে আপনার ইংলিশের ওদের বলার যে প্রোনাউন্সিয়েশনের ব্যাপার থাকে, এগুলো আমাদের থেকে অনেকটা আলাদা। সো আমি নতুন নতুন একটা অভিজ্ঞতা হয়েছে লিওয়েন লি এর সাথে কাজ করে, যেহেতু উনিও একজন চাইনিজ আমেরিকান, সো উনি যে আমাদেরকে ডিরেকশন দিয়েছেন, ওনার ডিরেকশন বুঝে কাজ করে টোটাল কাজটাকে ওনাকে বুঝিয়ে দেওয়া, এটা আমাদের জন্য অনেকটা ডিফিকাল্ট ছিল, বাট আমরা পেরেছি সবাই মিলে। আর বিষয় হচ্ছে ডায়ালগের ক্ষেত্রে নিজের ভাষায় ডায়ালগ দেওয়াটা যতটা অভিব্যক্তি প্রকাশ পায়, কিন্তু বিদেশি ভাষায় দিতে গেলে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। আপনার ক্ষেত্রে কি সেটা হয়েছিল কিনা? হ্যাঁ, সেটা তো সবার ক্ষেত্রেই হবে, যেহেতু আমিও প্রথম আমার এক্সপিরিয়েন্স একটা হলিউড ফিল্মে কাজ করা, সেই জায়গা থেকে ডায়লগের যে ব্যাপারটা, সেখানে আপনার আমেরিকান প্রোনাউন্সিয়েশনটা ভিন্ন থাকে। আমি যেহেতু বাংলা ভাষাভাষী, সেক্ষেত্রে দুটা ভাষা একসাথে মার্চ করে বলা, এটার মধ্যে অনেকটা কনফ্লিক্ট ছিল, বাট আমরা একবারের জায়গায় ওটাকে হচ্ছে বিভিন্নভাবে আমরা শুটিংটা করেছি। যেমন প্রথমত আমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশন, মানে ইংলিশে যে ডায়লগগুলো ছিল সেগুলো আমরা করেছি, তার সাথে সাথে যে যার ভাষায়, যেমন আমি বাংলায় কথা বলি, সো আমার বাংলা ভাষায় ওই সেম ডায়লগটাকেই আমি হচ্ছে দিয়েছি, যাতে করে যখন ওনারা এডিট করবেন তখন সুবিধা হয়। মানে বিভিন্ন কিছুর ঝামেলা ছিল এটার মধ্যে আসলে, তখন ধীরে ধীরে আমরা কাজ করে ঠিকঠাকভাবে সম্পূর্ণ কমপ্লিট করতে পেরেছি। আপনি বললেন যে ঢাকার বিভিন্ন লোকেশনে আপনারা শুটিংটা করেছেন। বাংলাদেশে যেটা হয় যে ফরেনার কাউকে দেখলে ভিড় জমে যায়, তার উপর আবার শুটিং, এরকম বিড়ম্বনায় কি আপনাকে পড়তে হয়েছিল কিনা বা আপনার ইউনিটের কাউকে পড়তে হয়েছিল কিনা? আমাদের বসুন্ধরাতে যখন শুট হয়, এই যে বিশ্ব রোডের বড় রোডটা আছে এখানে, এই রোডের এখানেই শুটটা হয় যখন আমাদের কয়েকটা সিকোয়েন্সের জন্য। ওখানে যখন লিওয়েন লি ডিরেকশন দিচ্ছিলেন, আমরা সমস্ত আর্টিস্ট ওখানে, আমাদের পুরো টিম ওখানে, তখন প্রচুর লোক ওখানে মানে শুটিং দেখার জন্য ভিড় জমেছিল এবং লিওয়েন লি এর যেহেতু উনি এখানকার না,
তো ওনাকে দেখার জন্য অনেক লোক এখানে আরো বেশি মানে উপসে পড়া একটা ভিড় ছিল ওনাকে দেখার জন্য। ওনাকে দেখার জন্য। আর যে ক্যারেক্টার, নায়িকা ক্যারেক্টার বলবো বা সেন্ট্রাল ক্যারেক্টার, আপনাকে দেখার জন্য কি কেউ ভিড় করেনি তখন? বরাবর আমাকে যেটা হয়, আমাদের নাটকের আর্টিস্ট সবাই মোটামুটি চেনে জানে, আমাদেরকে দেখার জন্য অবশ্যই লোক থাকবে সেখানে। যেহেতু একটা যেমন আমাদের ড্রেস কস্টিউম সমস্ত কিছু আলাদা ব্যাপার ছিল ওখানের সিনেমার জন্য, পুরো ফরেন স্টাইলের ড্রেস ছিল আমাদের ওখানে। তো এই সকল বিষয়গুলোর জন্য আলাদা একটা ব্যাপার তো থাকেই, যে এখানে কি হচ্ছে, এখানে সবাই এত মানে ভিড় করে কেন দেখছে। এজন্য যেটা হয়, নর্মাল ভিড়ের থেকে আর উপচে পড়া ভিড়টা বেশি ছিল। এই ভিড়টা কি আপনি এনজয় করেছেন নাকি বিব্রত হয়েছেন? এনজয় করেছি, বিব্রত হইনি নিশ্চয়ই। আমরা হলিউডের প্রসঙ্গে আবার আসবো, একটু দেশে ফিরে আসি। আপনার এই ছবিজে আপনার যে আবির্ভাব বা আপনার যে পথ চলার শুরুটা, সেটা একটু জানতে চাই। সেটা আপনার বলতে গেলে আজ থেকে আরো 4-5 বছর আগের কথা। প্রথমে আমি হচ্ছে একটা আপনার বিলবোর্ডের একটা ব্র্যান্ডের প্রমোটিং এর কাজের জন্য আর কি, আপনার যমুনা ফিউচার পার্কে ব্র্যান্ড কিউ ট্রাস্ট মার্ট, ওখানে একটা ব্র্যান্ড আছে এখনো। তো ওদের কাজের মাধ্যমে হচ্ছে প্রথম আমি কাজ শুরু করি। তারপরে বিভিন্ন ব্র্যান্ডের কাজ করেছি, বিভিন্ন টিভিসি করেছি, আপনার নাটকে কাজ করেছি, কিন্তু সিনেমা এটাই আমার প্রথম। আমি ইনোভা ব্র্যান্ডেরও হয়ে কাজ করেছি এর আগে। বিজ্ঞাপন করতে করতে ছোট পর্দায় চলে এলেন, কার ডাকে এলেন, কিভাবে আপনার যোগাযোগটা হয়েছিল? আমরা যখন কাজ শুরু করি তখন বিভিন্ন জায়গায় আমার পরিচিত বিভিন্ন জন ছিলেন এখানে, যারা আমার রিলেটিভ ছিলেন কিছু। তো ওনারা সবাই আমাকে কাজের জন্য, প্রথমত যেটা হয় যে আমার এক রিলেটিভসের কাজের মাধ্যমেই হচ্ছে আমি কাজে ইনক্লুড করি আর কি, নাটকের কাজে। ডে বাই ডে নতুন নতুন কাজের জন্য অফার আসে, তখন আমি কাজ করি, এভাবে করেই কন্টিনিউ করছি। ছোটবেলা থেকে কি ইচ্ছা ছিল নাটকে আসা অথবা সিনেমায় আসার? না, ছোটবেলা থেকে এরকম কোনো ইচ্ছাই ছিল না। আপনি জেনে থাকবেন আমি চুয়েটে পোস্ট গ্রাজুয়েশন করছি এই মুহূর্তে। সো আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, তখন থেকেই টুকিটাকি কাজের মধ্যে ইনভলভ হয়ে যায়। যেমন মানে ব্র্যান্ডের শ্যুটগুলো, ছোট ছোট ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করি, টিভিসির কাজগুলো করি। তখন এভাবেই ধীরে ধীরে এক সময় নাটকে চলে আসি। তাও বেশি না, 2 বছরের মতো নাটকে কাজ করছি। এখন যেহেতু এরকম একটা অপরচুনিটি পেয়ে গেছি, তাই একটা বড় পর্দায়ও কাজ শুরু করেছি। অন্যান্য অভিনেত্রীর ক্ষেত্রে বড় পর্দায় মানে সিনেমায় কাজের ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশি সিনেমা, তারপর হয়তো বলিউড, তারপর হলিউড। আপনি একদম সরাসরি হলিউডে চলে যাচ্ছেন বা গিয়েছেন, অলরেডি মুক্তির অপেক্ষায় আছে আপনার ফিচার ফিল্মটি। এটাকে কিভাবে দেখছেন? প্রত্যেকটা মানুষেরই জীবনে ইচ্ছে থাকে অনেক বড় প্ল্যাটফর্মে কাজ করার। সে জায়গা থেকে অ্যামাজন একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা খুব বড় মানের একটা প্ল্যাটফর্ম, সেখানে সারা পৃথিবীর সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কাজ করছেন। তো এমন একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে সত্যি ভাগ্যবতী মনে করছি। কারণ এরকম অফার সবার জন্য আসে না, এরকম অপরচুনিটিস সবার জন্য আসে না। যেহেতু লিওয়েন লি আমার ডিরেক্টর আমাকে এত বড় একটা অপরচুনিটি দিয়েছেন, এবং আমি আশা করব সামনে উনি আমাকে যাতে বারবার এরকম অনেক দারুণ দারুণ কাজের অপরচুনিটি দিয়ে থাকেন, এবং আমি যেন অনেকগুলো কাজ করতে পারি। ওটিটিতে আপনার অভিষেক তাহলে হয়ে যাচ্ছে খুব শিগগিরই। কোন দিকটা কন্টিনিউ করবেন? নাটকে থাকবেন নাকি ওটিটিতে চলে যাবেন? আমি নাটকেও কাজ করব, ওটিটিতেও কাজ করব। অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে একজন আর্টিস্ট যেটা খোঁজে ভালো গল্প প্রথমত। সো আমি যখন দেখবো যে একটা দারুণ স্ক্রিপ্ট আমি পেয়ে গেছি, আমি সেটাতেই প্রথম কাজ করব। সেটা নাটক হতে পারে, সেটা আপনার ওটিটির জন্য হতে পারে, সেটা ফিল্মের জন্য হতে পারে। ভালো গল্প হলে আমি সেটাতে কাজ করতে ইচ্ছুক। তো এই 4-5 বছরে যতগুলো গল্প আপনি কাজ করেছেন, আপনার কি মনে হচ্ছে সেই গল্পগুলো খুব ভালো বা এর চেয়ে ডেভেলপ করা যেত, অথবা গল্পের সংকট আছে কিনা বর্তমান নাটক ইন্ডাস্ট্রিতে? একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। যেহেতু আমি এতদিন ধরে কাজ করছি, এখন যেটা হয়েছে আমাদের বাংলা নাটকের জায়গাটা এরকম হয়ে গেছে যে আপনি নিজেও দেখে থাকবেন যে ব্যাপারটা এরকম, নতুন নতুন কন্টেন্ট আসে, নতুন নতুন গল্প আসে, কিন্তু তার পরিমাণটা অনেক কম। যেমন আগে যেটা আমরা দেখতাম খুব দারুণ সামাজিক নাটক, যেখানে হচ্ছে গিয়ে পরিবারের সবাই বসে দেখা যেত, কিন্তু এখন বাংলাদেশের নাটকগুলো মানে কিছুটা অন্যরকম হয়ে গেছে।
যেটা মানে আগের যে ধারাবাহিকতায় যে সারা শুধু বাংলাদেশের মানুষই নাটক পছন্দ করতো না, বাংলাদেশের বাইরেও, যেমন কলকাতায় কিন্তু বাংলাদেশের নাটক প্রচুর দেখে। এবং আপনি এটা হয়তো জেনে থাকবেন যে সিনেমার হিরো বা হিরোইনদের কিন্তু খুব ভালো জানে না, কিন্তু কলকাতার মানুষগুলো বাংলাদেশি নাটকের প্রতি এতটাই ইন্টারেস্ট, এবং এখানকার নাটকের যারা আর্টিস্ট তাদের সবার নাম মানে ওরা সবাই ভালো করে বলতে পারবে, অভিনয় দেখে কন্টিনিউ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের নাটকের গল্পগুলো যদি আরো একটু সুন্দর করা যায় এবং আগের মতো সামাজিক গল্পগুলো যদি করা যায়। এখন মানুষ ভিউ নির্ভর কাজ করে, যে কিছু স্ল্যাং ইউজ করে গল্পের মধ্যে, এগুলো আমার কাছে মনে হয় যে মানে গল্পের যে একটা সাবলীলতা, ধারাবাহিকতা, সুন্দর একটা মানে গল্প তো একটা অনুপম সৃষ্টি, ছোট একটা সময়ের মধ্যে পুরো মানে একটা সামাজিক পুরো গল্পটাকে আমরা তুলে ধরি, সেখান থেকে মানুষের তো কিছু পেতে হবে। তো সে গল্প থেকে মানুষ যদি পজিটিভ কিছু পায় তখনই তো মানুষ ওই জিনিসটার প্রতি আগ্রহী হবে, সবাই দেখতে চাইবে, ব্যাপারটা এরকম। তো সেই জায়গা থেকে এখন ডে বাই ডে কন্টেন্টগুলো এমনভাবে হচ্ছে যে এখানে ভিউজের একটা মানে ঝড় তোলার চেষ্টা, কিন্তু গল্পের ভেতরে মানুষকে বোঝানোর জন্য যে মানুষের জন্য যে আমাদের সমাজের জন্য যে আমাদের কিছু বোঝানোর জন্য তো কিছু ব্যাপার থাকতে হবে গল্পের মধ্যে, তাহলেই তো মানুষ পছন্দ করবে গল্পগুলো। সেই সামাজিক ধারাবাহিকতায় যে গল্পটা হওয়া উচিত সেরকম ভাবে হচ্ছে না, হচ্ছে কম হচ্ছে। তাহলে কি ধরে নিব আপনি এই 4-5 বছরে যতগুলো নাটক করেছেন যেই গল্পে আপনি সন্তুষ্ট নন? একটা আর্টিস্টের কোনো লিমিটেশন থাকে না, সো তার জন্য শুরুটা হয় বিভিন্ন গল্পের মাধ্যমে। প্রথমত যেটা হয় অনেক ধরনের গল্পে কাজ করে এক্সপিরিয়েন্স ব্যাপারটা থাকে, করতে হয়। তো পরে যখন ডে বাই ডে গিয়ে নতুন নতুন গল্প সিলেকশন করার মতো ব্যাপার থাকে, যে আমার কাছে অনেকগুলো গল্প চলে এসেছে, এখন আমি কোন গল্পটা করব, নিশ্চয়ই সবগুলোর মধ্য থেকে যে গল্পটা আমার কাছে বেস্ট মনে হয় আমি সেটা করব। তো সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে সমস্ত গল্পের মধ্যে প্রধান যে ব্যাপারটা সেগুলো দেখে শুনে বুঝে কাজ করাটা সব আর্টিস্টের জন্যই ভালো। আপনাকে আরেকটা প্রশ্ন করব, তার আগে একটা সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কোন জেলার মেয়ে? আমার গ্রামের বাড়ি পিরোজপুরে। আপনার কলকাতা যাওয়া আসা হয়? হ্যাঁ, খুব বেশি। আমি ঢাকা এবং কলকাতায় থাকি। এটার কারণটা কি? কারণটা ওখানেও আমি কিছু কাজ করছি, সেই জন্য। আসলে যেটা হয়, একটা সিনেমা বা একটা যে কোনো কাজের শুরুর দিকে আমাদের তো একটা লং জার্নি থাকে, কারণ একদিন দুদিনের মধ্যে হয় না, একটা প্রজেক্ট কমপ্লিট করতে মিনিমাম 1 বছর 2 বছর লেগে যায়। তো এর পূর্ব প্রস্তুতি যেগুলো থাকে, মানে আমাদের আগে পুরো গল্প জানা এবং হচ্ছে গিয়ে সমস্ত কাজের ব্যাপারে যে ডিটেলস, এগুলো তো আমাদেরকে রেডি করতে হয়। সো এখন আমাদের পুরো প্রস্তুতিগুলো হচ্ছে, এবং আমি হচ্ছে একটা কাজ করেছি ওখানে, এখনো রিলিজ হয়নি, একটা ছোট্ট ফিচার ফিল্ম করেছি ওখানে। সো সেটা কিছুদিন পরে হয়তো রিলিজ হবে, আর নতুন কিছু প্রজেক্ট কাজ শুরু করব আমি ওখানে। ওটার ডিরেক্টর সুস্মিত মণ্ডল, এবং কাজটার নাম ছিল আপনার সুপারি কিলার, সিনেমাটার নাম। আর ডিটেলস কিছু বলবো না। হলিউডে যেটা করলেন সেটা ফিচার ফিল্ম, এবং হচ্ছে কলকাতা যেটা করে এলেন সেটাও ফিচার ফিল্ম। বাংলাদেশে করলেন ছোট পর্দায় কাজ। ফিচার ফিল্ম থেকে কমার্শিয়াল ফিল্মে যাওয়ার ইচ্ছা আছে কিনা? অবশ্যই ইচ্ছা থাকে প্রত্যেকটা আর্টিস্টের, যে আমি যেটা করছি সেটার থেকে একটু ভিন্ন ধারার কিছু করি। আর যেহেতু কমার্শিয়াল ফিল্মের কথা উঠেছে, তো সেক্ষেত্রে কমার্শিয়াল কাজ আমার করা হয়নি, বাট আমার খুব ইচ্ছা আছে যে আমি সামনে কমার্শিয়াল কাজ করব। সেটা কোথায়, বাংলাদেশ, হলিউড নাকি কলকাতা? সেটা হচ্ছে আমি যখন যেখানে অপরচুনিটি পাবো, যেখানে আমার সবকিছু মিলে যাবে, সেখানেই কাজগুলো করব। যদি বাংলাদেশে কমার্শিয়াল সিনেমায় কাজের সুযোগ আসে, আপনার বিপরীতে নায়ক হিসেবে কাকে দেখতে চান? নায়ক হিসেবে এখন তো আমাদের সুপারস্টার শাকিব খান অবশ্যই আছেন, তারপরে সিয়াম ভাইয়া আছেন এখানে, এবং আরো অনেকেই আছেন যারা খুব ভালো ভালো কাজ করছেন। এখন একজন ডিরেক্টর আসলে ফিক্সড করবেন আমার সাথে যে আর্টিস্ট, মানে যে সুপারস্টারকে অথবা যে হিরোকে, আমি তার সাথেই কাজ করব। আপনি কেন শাকিব খানের সঙ্গে অভিনয় করতে চান? তো আমাদের দেশের এখন উনি একমাত্র মেগাস্টার এবং সুপারস্টার আছেন, তাই তো। তো প্রথমত কাজ করতে চাইলে তো সবাই ওনার সাথেই করতে চাই, ভেরি নর্মাল না? সেই জায়গা থেকে আমিও চাইছি ওনার সাথে কাজ করতে। এখন একজন ডিরেক্টর সিলেক্ট করবেন যে কোন আর্টিস্টকে কোন সিনেমায় কার সাথে কে নেবেন এবং গল্পটা আমাদেরকে নিয়ে কে ভাববেন, এটা তো আমি চাইলেই হবে না, সবারই চাইতে হবে, তাই না? সেই জায়গা থেকে একজন ডিরেক্টর যেটা চাইবেন আমি সে আর্টিস্টের সাথেই কাজ করে নেব, সে হিরোর সাথেই কাজ করে নেব। তাহলে শাকিবের কোন সিনেমাটা আপনার দেখা হয়েছে সর্বশেষ? রাজকুমার সিনেমাটা দেখেছিলাম, এবং সেটা কলকাতায় দেখেছিলাম। সাকিব এবং সিয়াম এই দুজনের মধ্যে একজনকে আপনার বেছে নিতে হবে নায়ক হিসেবে, কাকে নেবেন?
এটা কিছু বলা যাবে না। কাউকে আমি বেছে নিতে চাই না কাউকে, মানে বেছে নেওয়ার ব্যাপারটা তো এখানে নেই, কারণ আমাকে ওরকম অপশন দিয়ে রাখবে তুমি কাকে চাও। একটা আর্টিস্টের কোনো রাইট নেই কোনো হিরোকে ফিক্সড করে মানে আমি তাকেই চাই, ব্যাপারটা এরকম না। গল্পের ক্ষেত্রে গল্পের যাকে ডিমান্ড করবে সেই হিরোর সাথে আমি কাজ করবো, আমি আগেও বলেছি। অভিনেতা বা নায়কদের কথা গেল, এবার যদি অভিনেত্রীদের কথায় আসি বা নায়িকাদের কথায় আসি, বাংলাদেশের কোন নায়িকার মতো হতে চান? বাংলাদেশের জয়া হোসেনকে আমার খুব ভালো লাগে এবং তার অভিনয় অনেক বছরের অভিনয়ের একটা দক্ষতা ওনার, এবং উনি দুই বাংলায় কাজ করেন এবং দু বাংলায় খুব জনপ্রিয়। ওনাকে অবশ্যই আমি বাংলাদেশের একটা আইকন মনে করব, আইডল মনে করব। কার অভিনয় ভালো লাগে, অপু বিশ্বাস নাকি বুবলি? দুজনের অভিনয় দুই রকম, দুজনেই বেশ ভালো। যদি ফলো করতে বলা হয় যে কোনো একজনের অভিনয় তুমি ফলো করবে, সেক্ষেত্রে আপনি অপু বিশ্বাসের অভিনয় ফলো করবেন নাকি বুবলির অভিনয়? দুজনেই ভালো, এবং দুজনকেই যেহেতু তারা আমার সিনিয়র, আমি দুজনকেই রেসপেক্ট করি, দুজনের কাজগুলোই ভালো লাগে। সো এটা ডিপেন্ড করবে আমি কোন সময় কোন ক্ষেত্রে আমি মানে কার অভিনয়ে মানে কোনটাকে ভালো বলবো। এখন দুজন তো সেম টাইপের একই স্ক্রিনে অভিনয় করছে না, একই গল্পে না, সেক্ষেত্রে যেটা হবে যে দুজন দুইটা আলাদা আলাদা সিনেমায় অভিনয় করবে এবং দুটা আলাদা সিনেমার গল্প আলাদা, তো দুজনের আলাদা চরিত্রে আমার কোন চরিত্র কাকে ভালো লাগে সেটা আমি বলতে পারবো। ইন্ডাস্ট্রির কোনো নায়ক বা নায়িকা কি আপনার বন্ধু অথবা তার সঙ্গে আপনার যোগাযোগ আছে, যাতায়াত হয়, এরকম কে আছেন? খুব ভালো বন্ধু বা বান্ধবী ব্যাপারটা এরকম কিছু নেই। কাজের ক্ষেত্রে যার সাথে আমার যতটুকু দরকার তার সাথে ততটুকুই কথা হয়, ততটুকুই যোগাযোগ, এরকম। পাশাপাশি বসে খাওয়া দাওয়া করা হয়েছে, এরকম কে আছেন? মানে একটু সম্পর্কটা ক্লোজ, যে সেটা ফিমেল অথবা মেল যেই হোক, নায়ক অথবা নায়িকা। কিছুদিন আগে আমাদের আপনি জেনে থাকবেন এফডিসির ইফতার পার্টি ছিল, সেখানেও সমস্ত নায়ক নায়িকারা আমরা একসাথে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছি, সবার সাথে দেখা হয়েছে, একসাথে আমরা সবাই অনেকক্ষণ কথা বলেছি, গল্প করেছি। তো এটা স্পেসিফিক ভাবে বলা যাবে না যে কার সাথে আমার, মানে সবার সাথে আমার পরিচয় আছে, কথা হয় যখন যার সাথে কাজের দরকারে যতটুকু, এরকম। বাট খুব যে ভালো মানে বেস্ট ফ্রেন্ড বলে এরকম কিছু নেই, মানে এখনো হয়ে ওঠেনি। আপনি যে হলিউডে একটা কাজ করছেন, আমাদের ইন্ডাস্ট্রির যেসব নায়ক নায়িকা আছেন তারা কি আসলে জানেন আপনাকে কি অ্যাপ্রিসিয়েট করেছেন এই ব্যাপারে? হ্যাঁ, যারা জানেন তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং মানে আমাদের নাটকের কিছু ডিরেক্টর আছেন যারা আমাকে, যাদের কাজ আমি করি এবং যারা আমাকে খুব পছন্দ করেন, তারা আমাকে ফোন করে খুব মানে কনগ্রাচুলেশন জানিয়েছেন, খুব ভালো বলেছেন। এবং বিভিন্ন আর্টিস্ট যারা আমার সাথে আমার নিত্য আপডেট, নতুন আপডেটগুলো দেখছেন, তারা আমাকে কনগ্রাচুলেশন জানিয়েছেন। এগুলো দেখে আমার হয় না যে ভেতর থেকে একটা, যে আমার সিনিয়ররা সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন। এবার আসি ইন্ডিয়ায়। ইন্ডিয়া বলতে কলকাতা, পশ্চিমবঙ্গে। ওখানকার কোন নায়ককে ভালো লাগে? দেবজিৎ, অঙ্কুশ, সোহম, তারপরে আবির, সবাইকে ভালো লাগে। আপনাকে চেনে বা ফোন করলে রিসিভ করতে পারে এরকম কে আছে? দেবজিৎ, সোহম বা অঙ্কুশ, যাদের কথাই বলেন। না, দেবজিৎ বা ওদের সাথে আমার ওভাবে কথা হয় না বা ওভাবে যোগাযোগ নেই, কিন্তু কাজের ক্ষেত্রে যখন দেখা হয় বা একবার দেখা হয়েছিল একটা পার্টিতে, সবার সাথে হাই হ্যালো হয়েছিল, কথা হয়েছিল, বাট সবার সাথে যোগাযোগ হয় না ওভাবে আমার। আচ্ছা, ওখানে নারীদের কাজের পরিবেশটা কেমন বাংলাদেশের তুলনায়? আসলে কলকাতায় তো কাজের প্যাটার্ন বাংলাদেশের থেকে ডেফিনেটলি অন্যরকম, এবং ওখানের কাজের যে ধারাটা সেটা সম্পূর্ণ আলাদা, এবং ওখানে ওদের কাজগুলোর আপনিও দেখে থাকবেন যে ওদের অভিনয়ের জায়গা থেকে কাজগুলো একটু ভিন্ন আঙ্গিকের হয়, গল্পগুলো আলাদা হয়। তো সব মিলিয়ে নারীদের জন্য ওখানে কাজ করা না, মানে ব্যাপার হচ্ছে যে সেটা বাংলাদেশ বা ইন্ডিয়াতেই বলে না, মানে যেখানে যে নিজের মতো করে সুইটেবল করে কাজ করতে পারে সেটাই তার জন্য সেফটি এবং সুন্দর জায়গা। কলকাতায় অফকোর্স অনেক ভালো। ওখানকার যে শুটিং এর পরিবেশগুলো সেটা কিরকম? খুবই সুন্দর ওখানকার শুটিং এর পরিবেশ। মানে যেটা হয়, আমি আমার একটা কাজের অভিজ্ঞতা থেকে বলছি, ওখানে সকালবেলা আমরা সেটে যাই, যখন একদম সবাই চলে আসে সেটে, তখন সবার আগে যেটা হয় যে পুরো সিনেমার পুজো দিয়ে সিনেমাটা শুরু করেন। হ্যাঁ, মানে আমাদের শুটিং এর কাজগুলো শুরু হয়। তো তারপরে আমাদের যেটা নর্মালি হয় যে শুটিং এর মাঝখানে লাঞ্চ, স্ন্যাক্স যেভাবে হয় বাংলাদেশে ওভাবেই ওখানেও হয়। কোন খাবারটা বেশি ভালো আসলে, বাংলাদেশের নাকি ইন্ডিয়ার?
আমার কাছে দুবাংলা আলাদা করে কিছুই লাগে না, মানে একই মনে হয়। কারণ আপনি জানেন কিনা আমি জানি না, বাট আমাদের আদিবাড়ি ওখানেই ছিল। তো আমার সব রিলেটিভস ওখানেই থাকে, আমরা এখানেও থাকি ওখানেও থাকি। এই জন্য মানে আমার ফ্যামিলির আমার আমার দাদু আমার কাকা ওদের বাড়ি ওখানে, আবার আমাদের মানে আমার বাবা এখানে সেটেল, আমার যারা এখানে আত্মীয় স্বজন আছেন অনেকেই সেটেল। তো আমার কাছে দুটাই বাড়ি মনে হয়, ওখানেও আমার একবারই এখানেও একবারই, এজন্য আমি ওখানেও থাকতে কমফোর্ট, এখানেও সেম ব্যাপার। যেই কথাটা প্রচলিত আছে, আমি জানি না সত্য কিনা মিথ্যা, কিন্তু এরকম বলা হয়ে থাকে যে কলকাতার মানুষ কিছুটা কৃপণ, তো এই কৃপণতাটিকে তাদের শুটিং সেটে দেখা যায় কিনা? না না, কাজের ক্ষেত্রে এটা ম্যান টু ম্যান ভেরি করে, তাই না? তো এক এক ফ্যামিলির রিচুয়াল এক এক রকম থাকে, সবকিছু মিলে। সো কাজের ক্ষেত্রে এটা একটা প্রফেশনাল জায়গা, এখানে আপনার খাবার দাবার আপনার সমস্ত কিছু একটা ফর্মালিটি, সমস্ত কিছু আপনার জন্য আলাদা আলাদাভাবে অ্যারেঞ্জ থাকবে, যেটা সব জায়গায় থাকে, সেখানে এরকম কোনো বিষয় নেই। তার মানে আপনি কার্পণ্য দেখেননি যখন সেটে গিয়েছেন? কেউ বলে যে অর্ধেক মিষ্টির পুরোটা খেতে হবে, এরকম যে ডায়লগ, এই ডায়লগটা কখনো হয়নি? না না না, এবং ওরা আমাকে ভীষণ ভালোবাসে, একটা মিষ্টির জায়গায় ওরা আমাকে দুটা মিষ্টি খাওয়ায়, দুটা না হলে আরো বেশি খেতে দেয়, এরকম। মানে যেহেতু সবাই আমার খুব কাছের ফ্রেন্ড ওখানে, মানে বাংলাদেশের থেকে আমার ফ্রেন্ডের সংখ্যা ওখানে বেশি। তো সেই জায়গা থেকে যেটা হয় যে আপনার খাওয়া দাওয়া ঘোরাঘুরি সমস্ত কিছুতেই বাংলাদেশের থেকে ওখানে বেশি কমফোর্ট, এটা একদম সত্য কথা। আচ্ছা আচ্ছা, এটা কি এজন্য বলছেন যে আপনার একটা অরিজিন আছে কলকাতায়, সো ওইখানের উপর একটা মায়া কাজ করে, এজন্য তাকে বলছেন যে খুব ভালো? না না, একদমই না, মানে ওই হিসাব করে আমি মানে বলিনি। যেটা হয় যে আমাদের কাজের ক্ষেত্রেও যদি বলি, একই জায়গায় আমরা বিভিন্ন জন আসে, আমার মানে এক শুটিং সেট থেকে যেটা হয়, বাংলাদেশে যখন আমরা একটা শুটিং এ যাই তখন দেখা যায় বিভিন্ন আমার ফিমেল আর্টিস্ট আমার কলিগ থাকে যারা, তাদের সাথে ওই শুটিং সেটে কথা হয়, বা ওরা না একটু কম ফ্রেন্ডলি আমার কাছে যেটা মনে হয়, মানে আমি দেখি আমার মানে জায়গা থেকে। কিন্তু কলকাতায় হলে যেটা হয় যে আমরা শুটিং শুরু হলো, সবার সাথে পরিচয় হলো, এবং আমার ওই কাজের থ্রুতে আমার প্রায় 8-10টা ফ্রেন্ড হয়ে গেছে, মেয়ে বান্ধবী হয়ে গেছে, যারা আমার প্রতিদিন একবার হলেও খোঁজ নেয়, এবং ওরা আমাকে প্রতিদিন খোঁজ করে, সমস্ত ব্যাপার আমি কবে যাব কি করব, মানে আমাকে দেখার জন্য ওরা খুব মানে আগ্রহে বসে আছে। আপনার ফ্রেন্ড হয়ে গেছে, সঙ্গে যুক্ত করলেন মেয়ে বান্ধবী হয়ে গেছে, মানে কোন একটা আতঙ্ক থেকে যে ফ্রেন্ড বললে আবার ছেলে বোঝে কিনা, এরকম একটা ভয় কাজ করছে, এই ভয়টা আসলে কেন কাজ করে? না 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 না, ওখানে আমার মানে এরকম কোনো বিষয় নেই, আমার ছেলে ফ্রেন্ড থাকতে পারে, মেয়ে ফ্রেন্ড থাকতে পারে, মানে গার্লস বয়েজ ব্যাপারটা তো আলাদা করে দেখার কিছু নেই। মানে আমার লাস্ট কাজটাতে আমার প্রায় 5-6টা মানে মেয়ে বান্ধবীর ওখানে কয়েকটা রোল ছিল, তো সেক্ষেত্রে ওরা সবাই আমার সাথে খুব ভালো যোগাযোগ রেখেছে, আমি ওটাই বলতে চাইছিলাম। আচ্ছা, সিনেমার পার্ট গেল, এখন তো আপনার ব্যক্তিগত বিষয় আসি, সেটা হচ্ছে অপর্ণা কীর্তনিয়া। খুব সুন্দর নাম, নামটা কে রেখেছেন? আমার মাসিদের রাখা, আই মিন আমার আন্টিদের। নাকি এটা পর্দার নাম? অনেকে হচ্ছে স্ক্রিনে। নো 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 নো, এটা আমার জন্মগত নাম। আপনাকে আরেকটু এক্সপ্লেইন করি ব্যাপারটা। যেমন আমার বাবার নাম হচ্ছে অমূল্য কীর্তনিয়া, মায়ের নাম হচ্ছে পুতুল রানী কীর্তনিয়া। তো আমরা 3 বোন, আমার ছোট 2 বোন আছে। তো আমার মানে অমূল্যর পুতুলের অপর্ণা, আমার পরের বোনটার নাম হচ্ছে অপরাজিতা, মানে অমূল্যর পুতুলের মানে আমার বাবা মায়ের প্রথম 2 ডিজিট দিয়ে আমাদের নাম শুরু, এবং আমার ছোট বোনের নাম অর্পিতা। তো আমাদের নামগুলো আমার মানে মায়ের বোনেরা রেখেছে, সবকিছু ক্যালকুলেটিভ করে। ফ্যামিলি থেকে আপনি একমাত্র সবিজে? আমি একমাত্র। আঙ্কেল আন্টি বা কেউ এই কালচারাল সেক্টরে ছিলেন কি? না, কেউ ছিলেন না আমার ফ্যামিলির। আপনি ফ্যামিলির বড় মেয়ে? হ্যাঁ। বড় মেয়ের একটু বোকা কিসিমের হয়, সেক্ষেত্রে অপর্ণা কতটা বোকা? আমিও অনেকটা। কেন মনে হচ্ছে যে আপনি অনেকটা? কারণ যেটা হয় নর্মালি, যে আমার ছোট 2 বোন, আমি বাসা থেকে বের হলে আমাকে বলে দেয় তোমার এটা করা ঠিক হবে না, এটা আমি খাওয়া দাওয়া করলাম কিনা শুটিং সেটে, কি খাবো, কখন কোন সময় আছে, কি মানে আমি না খেয়ে গেছি কিনা বা খাবার দাবার হয়েছে কিনা, আমাকে মানে খুব টাইম টু টাইম ওরা খোঁজ খবর করে, এবং বিভিন্ন ব্যাপারে ওরা আমাকে খুব সাজেশন করে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় ওরা আমার ছোট হয়ে ওরা আমার বড়, এই জন্য মনে হয় আমি একটু আসলেই বোকা বা একটু পিছিয়ে ওদের থেকে। হ্যাঁ। অপর্ণার গুণ কি কি আছে? গুণ, আমার গুণটা তো আমি বলবো না, বিশেষ করে হয়তো আপনারা যারা আমার সাথে কথা বলেন বা যারা আমাকে যারা চেনে জানে তারা বলতে পারবে আমার কি কি গুণ আছে। না, অপর্ণা অভিনয় করছে, পাশাপাশি সে কি গাইতে জানে? না, আমি শুধু অভিনয়টাই জানি, বলতে আমি অভিনয়টা শিখছি এখন, যেহেতু বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে হয়।
আর আমি যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে না, সেক্ষেত্রে আমাকে একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে অভিনয় করাটা, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা জগৎ। ওখান থেকে এসে আমাকে অভিনয় করা শেখা, এটা আমার জন্য একটা অনেক কষ্টের একটা জার্নি ছিল, একটা বেশ সময়েরও ব্যাপার ছিল। তো এখন মনে হয় যে না, ঠিক আছে, আমি এই জায়গা থেকে অনেক দূর এগিয়ে যেতে পারবো যদি আমি এটা ভাবে শিখতে থাকি ডে বাই ডে। অপর্ণার গুণ অবশ্যই অপর্ণার ভক্তরা বলবে বা দর্শকরা বলবে, অপর্ণার দোষগুলো অপর্ণা বলবে। অপর্ণার কি বদভ্যাস আছে কোনো? দাঁত দিয়ে নখ কাটা, রাতে নাক ডাকা, এ ধরনের কিছু? দাঁত দিয়ে নখাটা খুব ছোটবেলায় ছিল আমার, এখন এরকম কিছু নেই। আর আরেকটা কি বললেন? নাক ডাকা? না 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 না, এরকম কিছু নেই। বদভ্যাস আছে, যখন সময় পাই খুব বেশি ঘুমাই। রেগে গেলে অপর্ণা কি করে? ভাঙা ভাঙি, ছোড়াছড়ি, অথবা কান্না করা, অথবা চুপ করে বসে থাকা? আর রেগে গেলে আমি ভাঙাভাঙি করি। এ পর্যন্ত কি কি ভেঙেছেন এবং সর্বশেষ কোন জিনিসটা ভেঙেছেন? অনেক কিছুই ভেঙে ফেলেছি এ পর্যন্ত। আমি একটু লিস্টটা জানতে চাই। রেগে গিয়ে নর্মালি যেটা হয়, আমার যখন প্রচুর রাগ হয়, খুব বেশি আমি সামনে যা পাই তাই ভেঙে ফেলি, সেটা যে কোনো কিছু। তখন আমার মাথা কাজ করে না। আচ্ছা আচ্ছা, পরে ঠান্ডা হওয়ার পর কি মনে হয়? পরে 5 মিনিট পরে ধীরে ধীরে আমি ঠিক হই। অপর্ণার অবসরটা কিভাবে কাটে? সিনেমা দেখি, আমি প্রচুর সিনেমা দেখি। হলিউডে যেহেতু কাজ করছেন, হলিউড সিনেমা কি দেখা হয় কিনা? হ্যাঁ, হলিউডের সিনেমা দেখি। এখন খুব বেশি দেখি সাউথ ফিল্মগুলো, কারণ ওদের কাজগুলো এখন খুব দারুণ হচ্ছে আর কি। তার উপরে কিছু আমি টার্কিশ কিছু সিরিজ দেখি। আমি কোরিয়ান কিছু লাভ, কিছু দারুণ দারুণ সিনেমা আছে আর কি, লাভেবল, ওগুলো আমার খুব পছন্দের, এগুলো দেখি। আচ্ছা, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আবারও আপনার ওই হলিউড প্রসঙ্গে ফিরবো। দর্শক, হলিউডের যে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে, ফ্লিটিং লাইট, সেটির প্রচারণা করব, তবে সেটা বরিশালের আঞ্চলিক ভাষায়। ভাষাটা আমি শিখিয়ে দেব অপর্ণাকে, এবং অপর্ণা সেটি আপনাদেরকে বলে শোনাবে। বন্ধুরা, মুই অপর্ণা কীর্তনিয়া, মোর ফিচার ফিল্ম আইতে আছে হলিউডে আগস্ট মাসে। আপনারা দেখতে দেখবেন, মোরে দেখবেন, মোর সিনেমা দেখবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। দাঁড়াও।